চট্টগ্রাম স্টেশনের বাইরের পৃথিবীটা ছিল এক অচেনা গোলকধাঁধা। সাইরেনের তীব্র শব্দের সাথে মিশে যাচ্ছিল শত শত মানুষের গগনবিদারী স্লোগান। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আমার শ্যামলপুরের শান্ত সবুজ পরিবেশের পর এই উত্তাল নগর যেন এক আগ্নেয়গিরির মুখ। শফিক আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল। তার শান্ত মুখেও ছিল গভীর উদ্বেগের ছাপ। একটা বাস ডেকে সে শুধু ড্রাইভারকে বলল, চাচা, তাড়াতাড়ি চলেন, জামাল খান। সবাই বাসে উঠল। বাস যখন চলছিল আমি দেখছিলাম দেয়ালের লিখন, স্বাধীনতার দাবি, প্রতিরোধের ডাক। প্রতিটা মোড়ে মানুষের জটলা, সবার চোখে মুখে এক ধরনের দৃঢ়তা আর চাপা আতঙ্ক। আমার নতুন জীবনের শুরুটা যে এমন একটা ঝড়ের মধ্যে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। জামাল খানের একটা পুরনো দোতলা বাড়ির সামনে এসে বাস থামল। এটাই আমার নতুন ঠিকানা। বাড়ির গেটে লেখা চৌধুরী ভিলা। সবাই বাস থেকে নামল। শফিক আমাকে নিয়ে ভেতরে প্রবেশ করল। উঠোনে দাঁড়িয়েছিলেন একজন সৌম্যকান্তি ভদ্রলোক আর তার পাশে একজন মায়াবতী চেহারার মহিলা। তারা হলেন আমার শ্বশুর আর শাশুড়ি। আর তাদের পেছনে দাঁড়ানো এক তরুণী, তার চোখে মুখে বুদ্ধির ঝিলিক আর তীব্র কৌতূহল। আমার শাশুড়ি আনোয়ারা বেগম এগিয়ে এসে আমার চিবুক ধরে বললেন, মাশাল্লাহ, আমার ঘরের লক্ষ্মী এসেছে। কোনো ভয় নেই মা, এটা এখন তোমার নিজের বাড়ি, আর আমাকে তোমার নিজের মাই মনে করবে। তার কথায় এত আন্তরিকতা ছিল যে আমার সব ভয়, সব জড়তা মুহূর্তেই উবে গেল। তার কথায়, তার ছোঁয়ায় যেন আমার নিজের মায়ের ছোঁয়া পেলাম। শ্বশুর তফজ্জল হোসেন চৌধুরী মৃদু হেসে বললেন, দেশের অবস্থা ভালো না, তাই তোমাদের বরণ করে নেবার আয়োজনটাও ঠিকমতো করতে পারলাম না, কিছু মনে করো না মা। তরুণীটি এগিয়ে এসে আমার হাত ধরে বলল, আমি কেয়া, আপনার ননদ। আপনি তো আমার চেয়ে সামান্যই বড় হবেন, আপনাকে আমি আপু বলে ডাকবো, ঠিক আছে? আসলে আমার কোনো বড় বোন নেই তো, তাই। পাশ থেকে শফিক কেয়ার মাথায় হালকা চাপড় মেরে বলল, এই, এটা ভাবি হবে, আপু না, বুঝে শুনে কথা বল। কেয়ার উচ্ছ্বসিত আন্তরিকতায় আমি মুগ্ধ হলাম। আমি কেয়ার মাথায় হাত বুলিয়ে বললাম, সমস্যা নেই বোন, ডাকতে পারো। তুমি আপু ডাকলে আমার ছোট বোনকে তোমার মধ্যে দেখতে পাবো। কেয়া শফিকের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মকভাবে বলল, না থাক বাপু, তাতে আবার আরেকজনের খারাপ লাগতে পারে। শফিক রাগী চোখে তাকিয়ে বলল, কেয়া, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। ওদের মধ্যে এরকম খুনসুটি চলতে লাগলো কিছুক্ষণ। সেই রাতেই শুনলাম আমার শ্বশুর একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। শফিক তার একমাত্র ছেলে। কেয়া চট্টগ্রাম কলেজে বাংলায় অনার্স পড়ে। এই ছোট্ট শিক্ষিত পরিবারে এসে আমার ভালো লাগছিল বটে, কিন্তু বাইরের পৃথিবীর অস্থিরতা আমার মনকে শান্ত হতে দিচ্ছিল না। রাতের খাবারের সময় সবাই চুপচাপ ছিল। রেডিওতে তখন চরম উত্তেজনাপূর্ণ খবর প্রচারিত হচ্ছিল। ঢাকায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে বঙ্গবন্ধুর বৈঠক ব্যর্থ হয়েছে। যে কোনো মুহূর্তে একটা ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। এদিকে যারা আত্মীয়স্বজন এসেছিল তারা রাতের খাবার খেয়েই তাড়াতাড়ি চলে গেল, দেশের পরিস্থিতি ভালো নেই কিনা। আমার আর শফিকের ঘরটা ছিল দোতলার কোনায়। জানলা দিয়ে চট্টগ্রামের রাতের আকাশ দেখা যায়। সেদিন রাতে চাঁদ ছিল না, ছিল শুধু এক রাশ থমথমে অন্ধকার। শফিক বারান্দায় দাঁড়িয়েছিল। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। সে আমার দিকে ফিরে বলল, এভাবে তোমাকে এ বাড়িতে আনতে চাইনি কল্পনা। চেয়েছিলাম একটা উৎসবের পরিবেশে, আনন্দের মধ্যে দিয়ে তোমার নতুন জীবন শুরু হোক। আমি মৃদুস্বরে বললাম, আমার কোনো কষ্ট হচ্ছে না, শুধু আপনাদের চিন্তিত মুখ দেখে আমার ভয় করছে। শফিক আমার হাতটা ধরে বলল, ভয় পেও না, যা হবার হবে, আমরা সবাই একসাথে আছি, এটাই বড় কথা। সেই রাতে আমরা তেমন কোনো কথা বলিনি, কিন্তু তার হাতের স্পর্শে আমি এক ধরনের নিরাপত্তা অনুভব করছিলাম। তার ছোঁয়ার মাঝে যেন এক অজানা আন্তরিকতা খুঁজে পেলাম। পরের কয়েকটা দিন কাটল এক অদ্ভুত ঘোরের মধ্যে। আমি নতুন সংসার গোছানোর চেষ্টা করি, শাশুড়ি মায়ের কাছে রান্না শিখি, কেয়ার সাথে গল্প করি। কেয়া আমাকে চট্টগ্রাম শহর, এখানকার সংস্কৃতি আর রাজনীতির কথা বলতো। তার কাছ থেকেই শুনলাম অসহযোগ আন্দোলনের কথা, ছাত্র সংগ্রাম পরিষদের কথা। সে প্রায় মিছিলে যেত, স্লোগান দিত, তার রক্তে ছিল দ্রোহের আগুন। কেয়া অনেক বিদ্রোহী আর প্রতিবাদী মেয়ে ছিল। একদিন দুপুরে কেয়া আমাকে জিজ্ঞেস করল, আচ্ছা কল্পনা আপু, তোমার ভাই কি করেন?
আমি বললাম, জামাল ভাই তো গ্রামের ভার্সিটিতে পড়ে, আর এখন সারাদিন বঙ্গবন্ধুর ডাকে মিটিং মিছিল করে বেড়ায়। কেয়া উত্তেজিত হয়ে বলল, জানো আপু, আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে। পাকিস্তানিরা যদি আমাদের ওপর হামলা চালায়, আমরাও ছেড়ে কথা বলবো না। তার কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমার মনে পড়ল শ্যামলপুরের কথা, আমার বাবা মায়ের কথা। তারা কেমন আছে কে জানে। শফিক প্রতিদিন বন্দরে যেত, কিন্তু তার মন পড়ে থাকত দেশের খবরে। সন্ধে বাড়ি ফিরে সে আর তার বাবা মিলে রেডিওর সামনে বসে থাকত। তাদের চাপা আলোচনা, গম্ভীর মুখ আমার ভয়কে আরও বাড়িয়ে দিত। আমি বুঝতে পারছিলাম একটা বিশাল কালো মেঘ আমাদের ঘিরে ফেলছে। 25শে মার্চ 1971। সেদিন সকাল থেকেই শহরটা ছিল থমথমে। রাস্তায় মানুষ কম, দোকানপাট প্রায় সবই বন্ধ। শফিক বন্দরে যায়নি। সে আর তার বাবা সকাল থেকে কোথায় যেন গিয়েছিল, ফিরেছে দুপুরে। তাদের দুজনের মুখই ছিল অস্বাভাবিক গম্ভীর। দুপুরে খাওয়ার সময় শ্বশুরমশাই বললেন, শোনো বৌমা, আজ রাতটা খুব খারাপ হতে পারে। তোমরা দুজনেই সাবধানে থেকো। আর কেয়া, তুই আজ কোথাও বের হবি না। কেয়া প্রতিবাদ করে বলল, কেন বাবা, আজ তো আমাদের ছাত্র সংগ্রাম পরিষদের জরুরি মিটিং আছে। না, কোনো মিটিং নয়, আজ পরিস্থিতি ভালো না, বাড়িতে থাকাই নিরাপদ। সেই বিকেলটা ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ বিকেল। আকাশটা ছিল ঘোলাটে, যেন প্রকৃতিও কোনো অশুভ ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি রান্নাঘরে শাশুড়িকে সাহায্য করছিলাম, কিন্তু আমার মন ছিল অস্থির। থেকে থেকে অজানা আশঙ্কায় আমার বুক কেঁপে উঠছিল। সন্ধে নামার পর থেকেই শহরের পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করল। দূর থেকে ভেসে আসছিল গুলির শব্দ, মানুষের আর্তনাদ। রাত বাড়ার সাথে সাথে সেই শব্দ আরও স্পষ্ট, আরও ভয়ঙ্কর হয়ে উঠল। আমরা সবাই দোতলার একটা ঘরে জড়ো হয়েছিলাম। শফিক ঘরের সমস্ত আলো নিভিয়ে দিল। জানলা দিয়ে বাইরে তাকানোর সাহস হচ্ছিল না। রাত প্রায় 11টা। হঠাৎ করেই পুরো শহর যেন প্রকম্পিত হয়ে উঠল ভারী অস্ত্রের গর্জনে। মেশিনগনের অবিরাম গুলির শব্দ, ট্যাঙ্কের ঘর ঘর আওয়াজ আর মানুষের চিৎকারে তৈরি হলো এক নারকীয় পরিবেশ। শফিক আমাকে আর কেয়াকে টেনে মেঝের ওপর শুয়ে দিল। আমার কানে তার উত্তেজিত সত্যস্বর, মাথা নিচু করো, কেউ উঠবে না। আমার শাশুড়ি জায়নামাজে বসে বিড়বিড় করে দোয়া পড়ছিলেন। শ্বশুরমশাই পাথরের মতো মূর্তির মতো বসেছিলেন, তার চোখে আগুন ছিল। কেয়া ফিসফিস করে আতঙ্কিত স্বরে বলছিল, ওরা হামলা করেছে, পাকিস্তানি আর্মি, ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে। আমি চোখ বন্ধ করেছিলাম। আমার চোখের সামনে ভাসছিল শ্যামলপুরের সবুজ মাঠ, আমার মায়ের মুখ, বাবার স্নেহের দৃষ্টি। আমার মনে হচ্ছিল, এই বুঝি সব শেষ হয়ে যাবে। এই বুঝি আমার নতুন জীবনের স্বপ্নগুলো এই গুলির শব্দে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। হঠাৎ করেই আমাদের পাশের বাড়িতে একটা বিকট শব্দে বিস্ফোরণ হলো। আমাদের পুরো বাড়িটা কেঁপে উঠল। জানলার কাঁচ ঝনঝন করে ভেঙে পড়ল। আমি ভয়ে সগীরকে জড়িয়ে ধরলাম। সে আমাকে কানে কানে বলল, ভয় পেও না কল্পনা, আমি আছি তোমার পাশে। কিন্তু আমি জানতাম এই ভয়ঙ্কর রাতে কোনো আশ্বাসই যথেষ্ট নয়। বাইরে তখন চলছিল ইতিহাসের এক নৃশংসতম গণহত্যা, যার নাম ছিল অপারেশন সার্চ লাইট। আর আমরা, চৌধুরী বিলার 5 জন অসহায় মানুষ, সেই কালরাত্রির সাক্ষী হয়ে মৃত্যুর প্রহর গুনছিলাম। কর্ণফুলীর তীরে আমার জীবনের যে নতুন অধ্যায় শুরু হয়েছিল, তা যেন এক ভয়াল দুঃস্বপ্নে পরিণত হতে চলেছিল।